আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত কৃতজ্ঞ জয়নগর দাখিল মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটি আমাকে যে সম্মানে আজকে এখানে নিয়ে আসছে, আসলে এটার যোগ্য আমি কিনা জানি না, তবে আমি অভ্যস্ত না। আমি ব্যক্তিগতভাবে একটু লুকিয়ে থাকা মানুষ, কিন্তু কাজ পাগল মানুষ, কাজ করতে পছন্দ করি। আমি গতকালকে এখানে 2:45 এসে পৌঁছাইছি, রাত 10টায় বাড়িতে গেছি। আবার সকাল 5:30টায় এই কমপ্লেক্সে আসছি গোসল করার জন্য, 8:30টার সময় গিয়ে আবার 10টায় ফিরে আসছি। জয়নগর আসি এই জয়নগর দাখিল মাদ্রাসা কমপ্লেক্সে সময়টা উপভোগ করার জন্য। তো আমি সেটা করি, সাথে কেউ থাকুক বা না থাকুক। আমি কমিটির কাছে কৃতজ্ঞ, তবে কিছু কৈফিয়ত দিয়ে দেই। সুপার সাহেব বলে গেলেন যে অনেক সাধনার পরে নাকি উনি আমাকে পাইছে। এই জায়গাটা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি যে এটা বোধহয় আমার জন্য প্রযোজ্য না, কারণ আমি তো দাওয়াতের অপেক্ষায় থাকি না। সুযোগ পেলেই চলে আসি গ্রামে, কারণ এই গ্রামটা তো আমারই প্রাণের গ্রাম, এটাকে ছেড়ে তো থাকা যাবে না। তা আমি যখন চলে আসি আমি এই কমপ্লেক্সেই থাকি, বরং কমপ্লেক্সে যারা সর্বকালীন সবসময় থাকে ওনাদের অনেকের পাই না। তো সেই জন্য আমাকে পাওয়াটা এত কঠিন কিছু বলে আমি মনে করি না। সম্ভবত আমাকে 7 মিনিট সময় দেওয়া হয়েছে। যদি তোমরা বিরক্ত না হও তাহলে হয়তো আমি অটো পারমিটেড হয়ে যাব আর 2-1 মিনিট বাড়ানোর। যদি কিছু ছেড়ে যাই, বলা না হয়ে থাকে, অনেক বলা কথা অবলা থেকে যায়, সেটা তোমাদের নিজ গুণে ক্ষমা করে দিও। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এইসব প্রতিষ্ঠান যারা তৈরি করে গেছেন আমাদের পূর্বপুরুষরা। ওনারা আমাদের অগ্রজ, অনেকে চলে গেছেন, 2 জন এখন এখানে আছেন, যাদের সাথে এই মাদ্রাসা কমপ্লেক্সে আমার সফর শুরু হয়েছিল 1982 সালে। তো 1982 সালে আমার বয়স 21 বা 22। তো সেই সময় থেকে যাদের সাথে আমি চলি ওনারা ছিলেন বা আছে আমার বাবা, আমার চাচা, আমার দাদা বা এই সম্পর্কীয় মানুষজন। তার মধ্যে আমার বলতে পারো যৌবনের 2 জন বন্ধু এখন এখানে আছে। তোমরা গেস করতে পারো আমার যৌবনের বন্ধু 2 জন এনারা কারা? গেস যদি করতে না পারো বলি, আমার 2 জন বন্ধুর মধ্যে একজন হলো আমার এই চাচা, হাসবা না, যদিও অনেক বয়স অনেক বেশি, কিন্তু আমার বন্ধু, আমার যৌবনের সঙ্গী ছিলেন ওনারা। আরেকজন হলো সিরাজ মিয়া। আমি এই মানুষগুলোর সাথে 1982 সাল থেকে চলছি, আর ওনাদের সাথে চলতে গিয়ে আমার সমবয়সী বন্ধুদের সাথে আর মেশা হয়নি। তো যে কারণে গ্রামে যখন এখন আসি, আজকে যেমন কালকে দুপুর থেকে বিকাল পর্যন্ত আমি একটু সঙ্গী হারার মতো ছিলাম, দেখি 2-1 জন ছাড়া কেউ নেই। আজকে যখন 5:30টায় এখানে আসছি ভোরবেলা, তখনও দেখি কেউ নেই। এরপরে একা হাঁটি, এরপরে কেউ একজন এসে জয়েন করে, এরপরে উনি যায়, এরপরে আবার হাঁটি, এরকম করে পুরা মহল্লা সব বাড়িঘর আজকে আমি ঘুরেছি। অনেক বাড়িতে লোকজন ঘুমেছিল। এটার কারণ কি জানো? এটার কারণ আমার কাছে ভালো লাগে, যেমনটা তোমাদের ভালো লাগতেছে আমাকে শুনতে। দেখো কি সুন্দর চুপচাপ আসো। তো এই ভালো লাগার ব্যাপারটা এরকম। এই প্রতিষ্ঠানে যারা জড়িত ছিল, আমরা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার সাহেব থেকে স্মরণ করি, বর্তমান সংসদ সদস্য থেকে আমাদের প্রয়াত তাহের মজুমদার ভাই, আপনারা আমাদের বিকম মালিক চেয়ারম্যান সাহেব, ওনারা অনেকেই অনেক অবদান রেখে গেছে এই প্রতিষ্ঠানের জন্য। 83-84 সালে আমি 200, 500, 1000 টাকার জন্য ঢাকা শহরে রিসিট বই নিয়ে হাঁটতাম, কারণ ওই সময় তো এমপিওভুক্তি ছিল না। তারপরে এমপিওভুক্তির জন্য যখন গেলাম, তখন মাওলানা আব্দুল হাকিম সাহেব, তোমরা অনেকেই হয়তো নাম শুনেছ, ওনারা আমার অত্যন্ত স্নেহধর নিজাম বা প্রিন্সিপাল সাহেব, ওনারা বলে গেলেন এই প্রতিষ্ঠার পিছনে আমার অনেক স্তুতি ওনারা করে গেছে। যদিও
আমি এটার কোনোটারই যোগ্য নই। কারণ আমি যখন এই মাদ্রাসায় পড়েছি আলিফ বাতাসা, আমি এটা পড়েছি এখানে গাছতলায়, বাড়ির থেকে একটা চাটাই নিয়ে আসতাম, ওখানে বিছায় পড়ে যেতাম। তো ওটা যদি আমি না পড়তাম তাহলে হয়তো আমি এখন এই পর্যায়ে আসতে পারতাম না। তো সুতরাং এই প্রতিষ্ঠানের কাছে আমার দায় আছে, আমি ছুটে আসি আমার দায়ের কারণে, আর এই দায় শোধ করতে পারতে ভালো লাগে। কিন্তু এই প্রতিষ্ঠান যারা করেছে ওনারা হইল এই আমার জাদু জুলফি আলী সাহেব, সিরাজ মিয়া, আমার আব্বা, নিজামের বাবা, তারপরে মালেক মজুমদার সাহেব, আমার সুলতান মামু, আসগর মাস্টার, জুনাব আলী মাস্টার সাহেব, এইসব মানুষজনগুলো ছিল ওই সময় পায়োনিয়ার। এখন ওনাদের সাথে চলতে চলতে কিছু শিখেছি, এমন শিক্ষা ওনারা দিয়েছে বা এমন নেশায় ফেলেছে, এখন পৃথিবীর যে প্রান্তেই থাকি স্বপ্নের মধ্যে খালি ঘুরে কমপ্লেক্স। এটা হলো জয়নগর দাখিল মাদ্রাসা কমপ্লেক্স। আরও কিছু বাকি রয়ে গেছে, এই জায়গাগুলো আমরা কাজ করব। ওনারা সবসময় শুরু করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ভিশনটা তোমাদের কাছে প্রকাশ করে এখন আমি ধন্যবাদ জানাই আজকের সবার সভাপতি, আমার অত্যন্ত স্নেহের এবং আমি বলবো বিশেষ সমাজকর্মী আমার ভাইস্তা নিজাম। আমি ধন্যবাদ জানাবো আমার চাচা জুলফি আলী সাহেবকে এখানে উপস্থিত থাকার জন্য, সিরাজ মিয়াকে, অনেক মুরব্বীরা আছে, আমার মামু আছে দেখলাম, আরেক নুরুল মামু, অনেক মানুষকে আমি দেখতে এসে ভাল লাগছে। তো এত বয়স্ক সমাজে প্রতিষ্ঠিত মানুষজনের সামনে থাকে কথা বলা বা উপস্থিত থাকা এটা ভাগ্যের ব্যাপার। অবশ্যই দাখিল মাদ্রাসা সৃষ্টি হয়েছে, এটা থাকবে এবং চলবে। আমরা যারা এই চলার যাত্রী তারাই সৌভাগ্যবান যারা এর সাথে জড়াতে পারব। তো জড়াতে পারাটা মাদ্রাসার সৌভাগ্য নয়, আমরা যারা জড়াতে পারছি এটা আমাদের সৌভাগ্য। আমরা অবশ্যই যারা এগুলি প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তা নাহলে আমরা এখানে আসতে পারতাম না। যারা দুনিয়া থেকে চলে গেছে আমার আব্বা সহ সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। সদ্য কোরবান আলী সাহেব মারা গেলেন, অত্যন্ত দুঃখজনক। অনেক স্মৃতি ওনার সাথে, উনি এই প্রতিষ্ঠানের পিছনে অনেক কাজ করেছে এবং সবসময় পাশে থেকেছে। খারাপ লেগেছে, কারণ অনেক সময় আমি রাগারাগি করি, যা কিছু প্রতিষ্ঠান হক এটা যদি কেউ করতে না দেখি বা যে কোনো জায়গায় তখন খারাপ লাগে। তো উনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও যাব, উনি হয়তো আগে গিয়েছে। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে এইসব প্রয়াত মহৎ ব্যক্তিদের অবদানকে আমরা স্মরণ করি। নিজাম ও যথেষ্ট চেষ্টা করছে, তবে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য এককভাবে কমিটি কিছু করতে পারবে না। আমি যেখানটাতে দেখছি এই কমিটি যদি যে মেসেজ দেয় এটা যদি শিক্ষক মণ্ডলী সঠিকভাবে প্রয়োগ এবং ব্যবহার করে যত্নবান হয় তাহলে কমিটির কাজ অনেক হালকা হয়ে যায়। কমিটি আসলে নীতি গ্রহণকারী একটা বডি, আর এটা কার্যক্রম প্রয়োগ এবং অ্যাপ্লিকেশন করতে গেলে এটা শিক্ষক মহোদয়রাই করতে হবে। আমার বিনীত অনুরোধ থাকবে শিক্ষক বৃন্দের কাছে, যদি কোনো জায়গায় লেকেজ থাকে আপনারা কমিটির শরণাপন্ন হবেন, এরপরে যৌথভাবে আপনারা মেহরবানি করে সিদ্ধান্ত নিয়ে এগুলো প্রয়োগ করবেন মাদ্রাসার সার্বিক কল্যাণের জন্য। এই জায়গাটায় আপনাদের কেমিস্ট্রির কিছু ঘাটতি আছে, দয়া করে শিক্ষক, কমিটি, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এর মধ্যে আপনারা একটা সেতুবন্ধন রচনা করতে হবে। মনে রাখতে হবে আপনারা যারা এখানে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন আপনাদের মূল উদ্দেশ্য হলো সুযোগ্য ছাত্রছাত্রী তৈরি করা। সুতরাং আপনারা যদি কারিগর হয়ে থাকেন ভালো হলো আপনাদের, মন্দ হলো এ দায় আপনাদের। কোনো শিক্ষক তার জীবদ্দশায় যদি কারিগরের দায়িত্ব পালন না করতে পারে সেই শিক্ষকের জন্য সত্যি অনেক বেদনাদায়ক। আমি চাইবো না আপনারা যখন রিটায়ার করবেন বা আরও সামনে বয়স্ক হবেন যাতে পিছন দিকের না পারার ব্যথাটা আপনাদেরকে পেয়ে না বসে। সুতরাং আপনারা আপ্রাণভাবে চেষ্টা করেন। আমি বারবার আপনাদেরকে আশ্বস্ত করেছি, তাগাদা দিয়েছি, এখনও দিচ্ছি, এই প্রতিষ্ঠানগুলো যেনারা গড়েছেন ওনাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল ভালো ছেলে মেয়ে ছাত্রছাত্রী গড়ে তোলা, এর কোনো বিকল্প নাই। কোনো অবশ্যই আমরা প্রধান অতিথি হওয়ার জন্য এইসব প্রতিষ্ঠান করা হয়নি।
অবশ্যই করা হয়েছে ছাত্রছাত্রীর জন্য। এই জায়গাটাতে আপনারা দয়া করে বিশেষ করে খেয়াল রাখবেন। আমার কাছে মনে হয়েছে কোনো জায়গায় গ্যাপ আছে। আমি ব্যক্তিগতভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে আগেও ছিলাম, এখনও আছি। দ্বিতীয় একটা কথা আমি শুনেছি, সেটা হলো আপনারা উপদেষ্টা মণ্ডলীর কমিটি করতে চাচ্ছেন। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আপনারা যদি এটা করেন, যেহেতু অনেকেরই আপনারা কমিটিতে নিতে পারবেন না, যদি আপনারা উপদেষ্টা পরিষদের কমিটি করেন, হয়তো সহকর্মী বা অভিভাবক হিসাবে ওনারা আপনাদেরকে পরামর্শ দিলে সেগুলো আপনাদের জন্য কাজে আসবে। তবে অবশ্যই সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানোর ব্যবস্থা না করলে অনেক সময় হিতে বিপরীত হয়। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আজকের অনুষ্ঠানের দুটো অংশ আমার কাছে মনে হয়েছে, যদিও আমি ব্যানার দেখি নাই, কারণ সামনে মুখ করে বসেছিলাম। যেগুলো উদ্দেশ্য এগুলো দেখি ছোট, আমার নামটা লাল কালি দিয়ে লেখা রাখছে, কারণটা জানলাম না। যাই হোক, তোমরা যারা দাখিল পরীক্ষা দিতে যাবা, তোমাদের জন্য এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর খুব কিছু করার থাকবে না। আর দোয়াটা হবে তোমরা যাতে সুস্থ থাকো, শান্ত মনে পরীক্ষা দিতে পারো, সেটা আমরা করলাম। আর সেই সাথে তোমাদের সুস্থতার সাথে পূর্ববর্তী প্রস্তুতির উপর ভিত্তি করে তোমরা যাতে ভালো রেজাল্ট করো, সে দোয়া আমরা করলাম। আমার মনে হয় এখানে দাখিল ছাড়া অন্য ছাত্রছাত্রীরা আছে না? আছে। তো তোমাদের জন্য মেসেজ হলো, যারা আজকে বিদায় নিয়ে যাচ্ছে পরীক্ষা দেবে বলে, তোমরাও সামনে বিদায় নিতে হবে। তো সেই বিদায়ের সময় শুধু দোয়ায় যাতে কাজ না হয়, দাওয়াটা তোমরা সঠিকভাবে চালু রাখো, কারণ দাওয়াটা অত্যন্ত জরুরি, তোমাদের প্রস্তুতি অত্যন্ত জরুরি। অনেক অভিযোগ আমি শুনি, মহল্লার যারা লোকজন আছে বা অভিভাবকদের, ঠিকমতো পড়াশোনা হয় না, শিক্ষকরা পাঠদান ঠিকমতো করে না, শিক্ষকরা বলে টেবিল নাই, চেয়ার নাই, পাখা নাই, বাতি নাই, বসার জায়গা নাই, অনেক অনেক অভিযোগ। তো আমি দিন শেষে বলি, যা আছে তা দিয়েই তো যুদ্ধ করতে হবে, থেমে তো থাকা যাবে না। আমাদের যা আছে এটা দিয়ে আমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারি সেই কাজ আমাদের করতে হবে। শিক্ষকদের দায়িত্ব এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আপনারা পালন করার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের দায়িত্ব এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই তোমাকে নিজের জীবন গড়তে হলে এভাবে আগায় যেতে হবে। আমি প্রথমে শুরু করেছিলাম যে চাটাই নিয়ে আমরা পড়াশোনা করেছি, তা আমরা যদি গাছের নিচে চাটাই নিয়ে পড়ে আজকে এখানে যতটুকু এসেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারি, তোমরা তো উপরে ছাদ পেয়েছো, বিল্ডিং পেয়েছো, বড় মাঠ পেয়েছো, এবং শিক্ষকদের বেতন সরকার দিচ্ছে। 1988, 89, 90 সালে এখানকার পরিচালনা কমিটি, আমাদের যেসব মুরব্বীরা ছিল, যেসব চিঠি আমাকে পাঠিয়েছে, প্রত্যেকেই আমাকে অনুরোধ করেছে বাড়িতে এসে মাদ্রাসার দায়িত্ব নেওয়ার জন্য। ওনারা আর পারছে না, কারণ শিক্ষকের 2 মাসের বেতন বাকি। এই সব চিঠি আমি স্ক্যান করে রেখে দিয়েছি। মাঝে মাঝে সুযোগ পেলে পড়ি আর কাঁদি, আবার গ্রামে চলে আসি, তা না তো ভুলে যাব। কিন্তু তোমাদের এখন শিক্ষকদের বেতন নিয়ে চিন্তা করতে হয় না, তোমাদের অভিভাবকদের সেটা নিয়ে ভাবতে হয় না, কমিটির লোকদের এটা নিয়ে ভাবতে হয় না। কত বড় নিয়ামত সরকার দিচ্ছে, কিন্তু সরকার কার টাকা দিচ্ছে? এই অভিভাবকের টাকা, আমার টাকা, এই ছাত্র শিক্ষক সবার টাকা টিচারদেরকে দিচ্ছে। এখন টিচাররা তাদের দায়িত্ব পালন করতে হবে, তোমরা তোমাদের হক আদায় করে নিতে হবে, কারণ তোমাদের টাকাই ওনাদেরকে দেওয়া হয়, সরকার তো বাড়ির থেকে আনে না। তো যদি আমরা এটা করতে না পারি, এই ব্যর্থতা আমাদের থাকবে। আর শিক্ষকরা নিশ্চয়ই, যারা তো ওনারা শিক্ষক, ওনার নৈতিকতার দিকেই চেষ্টা করে তোমাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য। তো তোমরা দয়া করে খেয়াল রাখবে, এটা তোমাদের অধিকার, তোমাদের হক, তোমরা এটা সঠিকভাবে বুঝে নেবা।